যে আপনি রাজবাড়ী এক আসনের ধানের শীষের যোগ্য কাণ্ডার। থ্যাংক ইউ সাংবাদিক ভাইরা, আসলে প্রশ্নটা খুব জটিল। তবে একজন রাজনীতিবিদের সবারই একটা চূড়ান্ত একটা থাকে, ইচ্ছা থাকে। একটা রাজনীতিবিদের বা রাজনীতি কর্মী হিসাবে আমি জনগণকে, রাজবাড়ী এক আসনের জনগণকে দীর্ঘদিন যাবৎ সেবা দিতে চাই, সেবক হতে চাই। তো যে কারণে 2008 সাল থেকে এই আমাদের যে নির্বাচন হলো, যে নির্বাচনটা হলো, থেকে কিন্তু আমি রাজবাড়ী এক আসনের ধানের শীষের জন্য কিন্তু আমি লড়াই করে যাচ্ছি, নমিনেশনের জন্য লড়াই করে যাচ্ছি। এরপর আমার 14 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তখন কিন্তু দল আমাকে যৌথ নমিনেশন দিয়েছিল, আমাদের সাবেক এমপি এবং আমাকে। কিন্তু 12 দিন পরে উনি সিনিয়র নেতা, ওনাকে দিলেন, আমাকে প্রত্যাহার করতে বললেন। আমি নমিনেশন পেপার সাবমিট করেছিলাম, করেছি। 2024 সালে আপনারা জানেন যে আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, আমাদের সেই সুযোগও ছিল না। 5ই আগস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তার উৎপত্তি হয়েছিল বেসিক্যালি দীর্ঘ 17 বছর আগে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং সুশাসন কায়েমের জন্য যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, সেই লড়াইয়ে কিন্তু আমরা শরিক হয়েছিলাম। আমি 11 জরুরি সরকারের সময় আমাদের সেই সাবেক 2 নেতা, সেই সময়ের জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক, এবং তারা কিন্তু রাজবাড়ী 1 এবং 2 আসনের এমপিও ছিলেন। ওনারা কি মনে করে জানি না, এই জরুরি সরকারের সময় ওরা জিয়া পরিবারকে ছেড়ে এবং বিএনপিকে ছেড়ে ওনারা মানন ভূঁইয়ার যে সংস্কারপন্থী দল যেটা ছিল, সেই সংস্কারপন্থী দলে যোগদান করলেন। তখন রাজবাড়ীতে একটা বিশাল ভ্যাকুম তৈরি হলো। তখন মমতা মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দল, বিশেষ করে আমাদের তখনকার দুর্দিনের যে বিএনপির মহাসচিব ছিলেন আমাদের মানিকগঞ্জের কৃতি সন্তান খন্দকার দেলোয়ার সাহেব কিন্তু বিএনপির মহাসচিব ছিলেন। আমাদের মমতা মেয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেদিন একবার আমার চোখের সামনে ঘটনাটা, আমি অনেক কিছু সাক্ষী দলের, যেদিন তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো আমাদের সিএম কোর্টে যখন উঠালেন, তখন আমাদের আইনজীবী ফোরামের এক নেতা যে মারা গেছেন, আপনারা দেখেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ সানাউল্লাহ মিয়া, শুনানির শেষে ম্যাডামকে জিজ্ঞাসা করলেন যে ম্যাডাম, মানন ভূঁইয়া তো দল ছেড়ে চলে গেল, নতুন একটা দল, সহসভাপতি দল বানাচ্ছে, এখন দলের মহাসচিব কে হবে? তখন ম্যাডাম একটা চিরকুট সানাউল্লাহ ভাইয়ের হাতে দিলেন, যেটা খন্দকার দেলোয়ার সাহেব। আমরা কিন্তু কেউ জানতাম না যে ম্যাডাম কার উপর আস্থা রেখেছে ওই দুঃসময়। তখন আমরা নিচে গিয়ে, ম্যাডাম যখন চলে গেলেন, আমরা নিচে গিয়ে আমাদের মাসুদ তালুকদার সব ছিলেন, অ্যাডভোকেট সানাউল্লাহ ভাই প্রথমে বললেন যে ম্যাডাম খন্দকার দেলোয়ার হোসেনকে দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছে। ওই সময়, ওই দুঃসময়ে যখন আমাদের রাজবাড়ির 2 সাবেক নেতা, বিএনপির সভাপতি এবং সেক্রেটারি এবং তৎকালীন প্রভাবশালী 2 এমপি দল ছেড়ে, জিয়া পরিবারকে ছেড়ে, নেতাকর্মীকে ছেড়ে যখন মান্নান ভূঁইয়ার সাথে তথাকথিত সংস্কারে যোগ দিলেন, তখন রাজবাড়িতে
নেতৃত্বের সাংঘাতিক সংকট দেখা গেল, শূন্যতা দেখা গেল। তখন আমার পাশে বসে আছে ওই সদর উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি, কাউন্সিলের সভাপতি, আমাদের মৃত্যুঞ্জয়ী নেতা, এবং এখনো সে রাজবাড়ী সদর উপজেলার আহ্বায়ক আবুল হোসেন গাজী, আমাদের মরহুম এরপর খালেক ভাই, আমাদের এখনো বেঁচে আছেন সাবেক যুবনেতা আমাদের আতা ভাই, বাবলু ভাই, আমাদের এখনকার যে যুবদলের সভাপতি বিপি বকুল, আমাদের কাশেম ভাই, আকাশ ভাই, ফ্রিডম শাহিন সহ শত শত নেতা কর্মীরা, এবং তখন আমাদের 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিলেন আমাদের তৎকালীন পিপি রবিউল ভাই, সিনিয়র সহসভাপতি উজির ডাক্তার সাহেব মারা গেছেন, এবং গলন্দ তখন মনোভাই বেঁচে আছেন, মনোভাই, মঞ্জু ভাই, আমাদের ইয়া ভাই মারা গেছেন, মোস্তফা ভাই। গলন্দর বিএনপির একটা বড় অংশ পৌর এবং থানার, রাজবাড়ী সদর বিএনপির আমাদের গাজী ভাই নেতৃত্বে সে, এবং পৌরসভার সিনিয়র নেতারা এবং জেলা বিএনপির সিনিয়র নেতারা মিলে আমরা তখন ওই দুঃসময়ে দলের পক্ষে অবস্থান নিলাম, খালেক ভাই সহ। আমরা খন্দকার দেলোয়ার সাহেবের যে ন্যাম্পলাট, বিখ্যাত ন্যাম্পলাটে আমরা কিন্তু জিয়া বাড়ির পক্ষে, জিয়া পরিবারের পক্ষে, সংস্কারের বিপক্ষে আমরা অবস্থান নিলাম। আমার বয়স ছিল তখন মাত্র 36 বছর। আমাকে কি কারণে এই গাজী সাহেবরা, খালেক সাহেবরা আমাকে কি কারণে, আমি তো জেলার একজন সম্পাদক মন্ডলীর সদস্য ছিলাম তখন, আমি অবশ্য আইনজীবী ফোরামের বড় নেতা ছিলাম তখন। আমি 94-এ ঢাকা যে জজ কোর্ট যে বার জয়েন করি 94-এ, আর এটা ঘটনা কিন্তু 2007 সালে। আমি আইনজীবী ফোরামের নেতা ছিলাম, আইনজীবী ফোরামের একটা বড় সংগঠক ছিলাম, জেলা বিএনপির একজন কর্মী ছিলাম, আমি একটা ছোট্ট পদে ছিলাম সম্পাদক মন্ডলীর সদস্য। তখন এরা কি কারণে আমাকে বেছে নিলেন জানি না, আমাকে তারা বললেন যে দলের পক্ষে কাজ করতে হবে, তোমাকে থাকতে হবে। আমি আমার এই সাবেক নেতাদের যে তখন যে তারা যেভাবে প্রভাবশালী ছিলেন অর্থবিত্তে, ক্ষমতায়, আমি কিন্তু সেদিকে খেয়াল করিনি আমার ভবিষ্যৎ কি হবে। আমি দলের পক্ষে, জিয়া পরিবারের পক্ষে ওই দুর্দিনে আমি হাল ধরেছিলাম, যে কারণে এখন এই স্লোগানে শুনে খুব ভালো লাগে অবশ্য, যে দুর্দিনের আসলাম ভাই আমরা তোমার ভুলি নেই, আমাকে খুব হৃদয় ছুঁয়ে যায়। দুর্দিনের আসলাম ভাই আমরা তোমার ভুলি নেই, আমার আর প্রাপ্তি কি? আমার এটা, আমাকে কেউ বেঈমান বলে না, আমাকে কেউ সংস্কার করতে বলে না, আমাকে ইমানদার বলে। এটি আমার দলের কাছে পাওয়া। আমি আসার সময় বলতেছিলাম যে এই যে দুর্দিনে আমি অবস্থান নিয়েছিলাম, আর 17টা বছর আমরা তখন জরুরি সরকার আমরা ফেস করেছি, আমার সাংঘাতিক ভূমিকা ছিল। 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সবার সাথে নিয়ে আমি কিন্তু ফেস করেছি। আমি সবচেয়ে বড় একটা কথা বলি, সবসময় বলি, বিগত 15-16 বছরে যারা বিএনপিতে যোগদান করেছে, ছাত্রদল অংশগ্রহণে যোগদান করেছে, তার 80% আমার হাত ধরে, আমি অ্যাডভোকেট আসলামের হাত ধরে। একটা পর্যায়ে গিয়ে দেখলাম 24 সালে নির্বাচনের আগে আমাদের সদরের যে 14টা ইউনিয়ন, একটা সাংঘাতিক শক্তিশালী, ধানের শেষের ঘাঁটি, জিয়া পরিবারের, মানে এটা বিএনপির ঘাঁটি। বহু ইউনিয়নের চেয়ারম্যান এবং বহু নেতা গলন্দ এবং রাজবাড়ী সদরে পৌরতে একেবারে হিরিক পড়ে গেল, মড়ক পড়ে গেল আওয়ামী লীগে যোগদান করার। তখন আমাদের জনপ্রিয় চেয়ারম্যান তকদির, আমাদের বসন্তপুরের চেয়ারম্যান জাকির, আমাদের ছোট বকলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গলন্দর নার্গিস পারভিন, শত শত নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান শুরু করলো। সেই সময় এই যে জনস্রোত, এই যে নেতাদের স্রোত ছিল আওয়ামী লীগে যোগদান করার, আমি মনে করি যে আমার একটা বিশাল ভূমিকা ছিল তখন। এই আওয়ামী লীগকে যোগদান করার দরকার নাই, তোমরা ধৈর্য ধরো, তোমরা তোমাদের কেরিয়ার অনেক কষ্ট করে তৈরি করেছো। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ
এই দুঃশাসন খুব বেশি দিন চলবে না। তোমাদের বিপদ আপদে আমি আসি, শত শত মামলা হয়েছে, আমি হাইকোর্ট থেকে জামিন করে দিয়েছি, বিনা মামলা, বিনা টাকায় জামিন করে দিয়েছি। শত শত নেতা কর্মী আমি ঢাকায় আমি আশ্রয় দিয়েছি। শুনে আপনারা আশ্চর্য হবেন, আমি খুব ইমোশনালি কাল বলতেছিলাম, আমার যে ল ফার্ম, দি অ্যাটর্নি ওয়ার্ল্ড, এটা আমাদের পল্টনের আকরাম টাওয়ারে অবস্থিত। আমার ওই চেম্বারে বিগত 15 বছর কমপক্ষে 1 লক্ষ নেতাকর্মী ভিজিট করেছে। আল্লাহ আমার সুযোগ হয়েছে এই 1 লক্ষ নেতাকর্মীকে সেবা করে। এই ঢাকার উত্তর বিএনপি, উত্তর অঙ্গ সংগঠন, দক্ষিণ বিপি, দক্ষিণ অঙ্গ সংগঠন, এমন কোনো নেতাকর্মী নাই যারা ওই গরমে, প্রচন্ড গরমে একটু মিছিল মিটিং করে এসে আকরাম টাওয়ারে বসে নাই আমার চেম্বারে। একবার সিনিয়র নেতা থেকে জুনিয়র নেতা বলি। আর একটা কথা বলি, আলহামদুলিল্লাহ একইভাবে এই রাজবাড়িতে কেন্দ্রীয় যে প্রোগ্রামগুলা, শত শত প্রোগ্রাম 17 বছরে, আমি কিন্তু একেবারেই সাথে থেকে এই কেন্দ্রীয় প্রোগ্রামগুলো কিন্তু আমি বাস্তবায়ন করে দিয়েছি। বিশেষ করে আমাদের বিভাগীয় সমাবেশ, ফরিদপুর বিভাগীয় সমাবেশ, আমাদের প্রাণপ্রিয় নেত্রী শ্যামা ওয়াজের নেতৃত্বে যে বিভাগীয় সমাবেশ হয়েছিল, আপনারা দেখেছিলেন যে ওই ফরিদপুরের মাঠে, ওই কমলাপুরের কমলপুর স্কুল মাঠে অনেকেই কিন্তু করে বলে যে ওই মাঠটা হলো মানুষ খাওয়া মাঠ। ওই মাঠে প্রথমে আমি মনে হয় প্রথম মিছিল নিয়ে আমরা ঢুকলাম, সেই একবারে ওখানে কোনো লোক ছিল না। শ্যামা বাবা একবার মনে হয় শ্যামা বাবা স্টেজে দাঁড়ায় আছে, আমাদের সহসাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম মাসুক যারা আছেন, আমাদের ফরিদপুর বিএনপির এখন যে আহ্বায়ক ইসা ভাই যারা আছেন, আরো নেতারা যারা আছেন। আমরা যাওয়ার পরে প্রায় 15,000 লোক নিয়ে একসাথে আমরা মাঠে প্রবেশ করলাম। যে ভিডিওটা দেখেন আপনারা এখনো, একদিনের প্রোগ্রাম 3 দিকে, দিনে আমরা রোদ্রে পড়েছি এবং রাত্রে আমরা কুয়াশা এবং শীতে কিন্তু আমরা কষ্ট পেয়েছি, কিন্তু মাঠ চাই নাকি। একইভাবে ফরিদপুরের যে রোড মার্চ যেটা ছিল, বিভাগীয় রোড মার্চ যেটা ছিল, যেটা বৃহত্তর ফরিদপুরে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় কোনো নিরাপদ জায়গা কিন্তু খুঁজে পাচ্ছিল না এই আমাদের নেতারা। তখন আমাদের সাংগঠনিক সম্পাদক শ্যামা আপা আমাকে প্রস্তাব দিলেন যে বৃহত্তর ফরিদপুরে এমন একটা জায়গা থেকে যে আমাদের এই সমাবেশটা শুরু করতে হবে, যাত্রাটা শুরু করতে হবে, যে অন্তত পক্ষে শুরুটা ভালো হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ওটা ভেঙে না যায়। ওরা আমাকে রিকোয়েস্ট করলো যে গলন্দ মোড়টা মনে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ আছে, আমরা গলন্দ মোড় থেকে এটা শুরু করি। আপনারা দেখেছেন যে সেই এই রোড মার্চটা আপনারা দেখেছেন, সেখানে এই রোড মার্চে, এই গলন্দ মোড়ে রোড মার্চে বিশাল প্রোগ্রাম ছিল আমাদের রাজবাড়িতে এবং ফরিদপুরে যতগুলো প্রোগ্রাম হয়েছে। এই আমাদের যে পিছনের যে বাড়ি, আমার যে পিছনের যে অফিসটা ছিল, এই যে প্রস্তুতি সভা করার সময় কিন্তু আমি বাড়ির ওয়াল ভেঙে দিলাম, মনে আছে আপনাদের? ওয়াল ভেঙে দিলাম, 7 থেকে 8,000 লোক দিয়ে আমরা কিন্তু এই প্রস্তুতি সভাটা করলাম। এবং সেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপি অ্যাডভাইজার জয়নুল আবদিন ফারুক ছিলেন, আমাদের আর এক প্রাণপ্রিয় এবং প্রভাবশালী নেতা আব্দুল আল মিন্টু কিন্তু সেই প্রস্তুতি সভার মেন ছিলেন, আমাদের সাংগঠনিক টিমের প্রধান শ্যামা বোধ ছিলেন এবং আমাদের জেলা বিএনপি অঙ্গ সংগঠন ছিলেন। 7 থেকে 8,000 লোক শুধু প্রস্তুতি সভাই আমরা এখানে করেছিলাম। দুর্ভাগ্য, খারাপ লাগে, তখন আমাদের যে মৃত্যুঞ্জয় নেতা আবুল হোসেন গাজী, উনি, আপনারা জানেন যে আমাদের সাবেক এমপির নেতৃত্বে আমাদের রাজবাড়ী জেলা বিএনপির একটা প্রোগ্রামে, কেন্দ্রীয় প্রোগ্রামে তারপর আঘাত করা হয় এবং তার আঘাতের এই মাথার খুলি মোট 12 খণ্ড হয়েছিল। আমার এত বড় মানে এই নেতা, এই সদরের আহ্বায়ক, তখন কিন্তু এই প্রোগ্রামটা তখন কিন্তু গাজী ভাই অসুস্থ ছিলেন, হাসপাতালে ছিলেন, সে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছিল। বিএনপি
করে একটা বড় দল আমাদের ভিতরে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এইরকম আঘাত বিএনপি কেউ যদি করে, বিএনপি যদি কেউ করে থাকে, বিএনপির কোনো ভাইয়ের উপরে এরকম আঘাত করতে পারে না। 12 টুকরা আপনি দেখেছেন, 12 ওই ছবি এখনো ওখানে ছবি আছে, আর ছবিটা দেখেন, ওই যে ছবিটা, ওই যে গাজী সাহেব যে বেঁচে আসবে। একভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের হামলা করেছে, একইভাবে সংস্কার প্রতি নেতা এবং ওয়ার্কশপের নেতারা আমাদেরও হামলা করেছে। এই 17টা বছর এই রাজবাড়ী বিএনপিকে ধরে রাখা আমার কোনো ক্রেডিট নেই, আমি এটা আল্লাহ করেছে। আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মূল দল এবং অঙ্গ সংগঠনকে, অনেক অনেক নেতারা এখানে আছে, আমাদের যে সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব প্যারিসও এখানে আছে, অনেক নেতারা এখানে আছে, অঙ্গ সংগঠনের অনেক নেতারা আছে। আমি এই দলটাকে বিশেষ করে খালেক ভাই মারা যাওয়ার পরে, খালেক সাহেব যখন মারা গেলেন করোনাতে, মারা যাওয়ার পরে জেলা বিএনপির আহ্বায়ক মেম্বার থেকে নিয়ে এই দলটাকে কিভাবে ধরে রেখেছি, জিয়া পরিবারের দল। আমি কালকে কিন্তু একটা কথা বলেছি, যে দল এখন রাজবাড়িতে আছে, যে দল এখন রাজনীতিতে আছে, যে দলটা আমরা মূলধারা করেছি, আমি আসলাম যদি কালকে না থাকি, এটা জিয়া পরিবারের দল, এটা জিয়ার আদর্শের সৈনিক, এটা কিন্তু আমার সাথে যাবে না। আমি জিয়া পরিবারের সৈনিক বানিয়ে গিয়েছি এখানে। ধানের শীষের দল এটা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল, এটা বেগম খালেদা জিয়ার দল, এটা তারেক রহমানের দল, এটা কিন্তু অ্যাডভোকেট আসলামের দল বানায়নি। আমি যদি কালকে দল ছেড়ে অন্য দলে চলে যাই, আমার সাথে কিন্তু কেউ যাবে না। এদের এমন আদর্শ, এমন হিসেবে আমি তৈরি করেছি। তো যেটা বলতেছিলাম, যে আমাদের যে রোড মার্চটা, যেটা আপনারা জানেন, সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় রোড মার্চটা কটা কঠিন ছিল। আমাদের প্রধান অতিথি ছিলেন এই গলন্দ মোড়ে, সবচেয়ে কৌশলগত জায়গাটায়, রাজবাড়ী সদর উপজেলার এই গলন্দ মোড়টা সবচেয়ে, এখান থেকে বন্ধ করে দিলে, এইটুকুন জায়গা বন্ধ করে দিলে কুষ্টিয়া অন্ধকার, এখানে বন্ধ করে দিলে ঢাকা অন্ধকার, এখানে বন্ধ করে দিলে আপনার খুলনা বরিশাল অন্ধকার, ফরিদপুর অন্ধকার, এই কৌশলগত জায়গা। তা আমরা ওই প্রোগ্রামটা, এই লং মার্চে, রোড মার্চে আমাদের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রামের কৃতি সন্তান। আমাদের বিশেষ অতিথি ছিলেন আর এক প্রভাবশালী স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী এমপি আমাদের সেলিমা রহমান সাহেব। আমাদের আব্দুল মিন্টু সাহেব ছিলেন ভাইস চেয়ারম্যান, আমাদের জয়নাল আবেদীন ফারুক সাহেব ছিলেন, এবং আমাদের এই ডিভিশনের প্রাণপ্রিয় নেত্রী শ্যামা ওয়াজেদ, তার সাংগঠনিক টিম ছিলেন। অঙ্গ সংগঠনের প্রিমাম 5টা অঙ্গ সংগঠনের সভাপতি থেকে রেখে নিয়েছিলেন। আমাদের জেলা বিএনপি ছিলেন, আমাদের উপজেলা বিএনপি ছিলেন, অঙ্গ সংগঠনের নেতারা ছিলেন। আমার মনে হয় যে আমি সকাল 9টা থেকে 10টার মধ্যে 15 থেকে 20,000 লোক, শত শত গাড়ি এই গলন্দ মোড়ে এসে হাজির হয়ে গেল। আমাদের রোড মার্চ শুরু করলাম। আপনারা দেখেছেন যে আমি স্টেজে একবারে সিংহের মতো দাঁড়িয়েছিলাম। কোথায় থেকে আমি স্টেজ থেকে একটা মিনিট সরিনি। আমি খেয়াল করতেছিলাম যে পুলিশ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, পুলিশ লীগ হামলা করে কিনা, ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ তারা হামলা করে কিনা। আমি স্টেজের এক কোনায় একবার সিংহের মধ্যে দাঁড়িয়েছিলাম, তার ছবি কিন্তু আপনারা দেখেন। এইসব দুঃসময় আমার নেতৃত্বে, এনাদের নেতৃত্বে সবাইকে নিয়ে কিন্তু আমি পার করেছি। দীর্ঘ 17টি বছর, 2 বছর জরুরি সরকার, সেই আওয়ামী লীগ, সেই আওয়ামী শাসন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, 15 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। আমি বলি যেটা, যে আমার যে ত্যাগ, এই দলের প্রতি ত্যাগ, সবাই ত্যাগ করেছেন। আমি আজকেও বলেছি, জিয়া পরিবার হলো সবচেয়ে নির্যাতিত পরিবার বাংলাদেশ, সবচেয়ে নির্যাতিত পরিবার। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করা হয়েছে।
আমাদের মমতা মেয়ে দেশটিতে বেগম খালেদাকে বিনা কারণে জেলে রাখা হয়েছে বৃদ্ধ বয়স, তাকে জেল ক্লিন করার চেষ্টা করা হয়েছে, তাকে জুডিশিয়াল ক্লিন চেষ্টা করে তাকে ক্লিন করার চেষ্টা হয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর রহমত ছিল যে কারণে আমাদের মমতা বেগম পেয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের উপরে, জরুরি সরকারের উপরে এই সংস্কার প্রতিনিধিরা এর জন্য দায়ী। তার উপরে যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এখন আল্লাহ তাকে যে সুস্থ করে তুলেছেন, আর 17টি বছর তার মাতৃভূমিতে ফিরতে পারে না। তার আপন ছোট ভাই কোকো সাহেব মারা গিয়েছে, ভাইয়ের লাশ সে দেখতে পারেনি, দীর্ঘদিন মায়ের সোহাগ আদর সে পায়নি, নির্যাতিত করবেন। আমার যে ত্যাগ, আমি একটা কর্মী হিসেবে, বিএনপির কর্মী হিসেবে আমার যে ত্যাগ, এটা আসলে মানুষের ধারণা করে, কিন্তু ধারণার চেয়ে অনেক বেশি এই ত্যাগ, ধারণার চেয়ে অনেক অনেক বেশি। এই ত্যাগের কোনো যদি মূল্য থেকে থাকে দলের কাছে, ত্যাগের কোনো মূল্য থাকে আমার যে সৃষ্টিকর্তার কাছে, আমি মনে করি যে আর কি পরীক্ষা দেওয়া লাগে। আমার পরীক্ষা দেওয়ার কিন্তু আর কিছু নেই। আমি একজন আইনজীবী মানুষ, আমি পেশা এবং রাজনীতিকে আমার রক্তে মিশে আছে। আমার ত্যাগ কতটুকু না আমার যে ঘর নেই, আমার স্ত্রী সে জানেন, আমার পরিবার জানেন। আমি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ছাত্র জীবনে এই জাতীয়তাবাদের যে আমাদের আদর্শকে আমি ধারণ করেছি, জিয়াউর রহমান সাহেবের যে সততা, দক্ষতা, আমি আজকেও বলেছি, যে ব্যক্তি সবচেয়ে দুঃসময়ে দেশের স্বাধীনতার ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, দেশকে স্বাধীন করলেন, আবার বেড়াকে ফিরে গেলেন, আবার 75 পরবর্তীতে দুঃসময়, দুঃশাসন, অপশাসন, দুর্ভিক্ষ, বিশৃঙ্খলা, জনগণ এবং সেনাবাহিনী সেটিকে আবার সে দায়িত্বভার গ্রহণ করলেন, দেশের বিশৃঙ্খলা দূর করলেন, সেনাবাহিনীর ভিতরে যে বিশৃঙ্খলা দূর করলেন, দেশের দায়িত্বভার গ্রহণ করলেন, সবুজ বিপ্লব করলেন, কৃষি বিপ্লব করলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করলেন, সুশাসন দিলেন, অর্থনৈতিক উন্নত দিলেন, মানুষের জীবন ধারণ উন্নত করলেন এবং দেশকে একটা বিশৃঙ্খলার হাত থেকে একটা সুশৃঙ্খল দেশে পরিণত করলেন। এবং তার স্ত্রী জিয়াউর রহমান সাহেব বহুদূরের গুরুত্ব দিলেন, একদলীয় শাসন থেকে বহুদূর গুরুত্ব দিলেন, পত্রিকার স্বাধীনতা ছিল না, স্বাধীনতা ফিরে দিলেন। সে আমাদের নেতা। তার পত্নী, বিধবা পত্নী, আপসীর নেত্রী, দীর্ঘ 9 বছর মানুষের ভোটে অধিকার যে কেড়ে নিয়েছিলেন, এরশাদ সাহেব বলে যাকে, যুদ্ধ করে কিন্তু তাকে এই এরশাদ সাহেবকে বিদায় দিলেন, শরীরের শাসককে বিদায় দিলেন। এবং আমাদের প্রত্যাশা, এই জাতির দুঃসময়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন দুঃসময়ে দেশের পাশে দাঁড়িয়েছিলেন, এবং একইভাবে আমাদের মমতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী যেমন ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব একটা নতুন কিছু আমাদেরকে দিবেন। এটাই আমাদের প্রত্যাশা, এই দেশের জনগণ এটা প্রত্যাশা করেন। সেটা আমি বলি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, বাংলাদেশের সবচেয়ে আকাঙ্ক্ষিত ব্যক্তি, তিনি বাংলাদেশকে নতুন একটা কিছু দিবেন। সেটা আমি বলি, সে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। তিনি একটা উন্নত বাংলাদেশ আমাদেরকে উপহার দিবেন, একটা সুশাসন দিবেন, এবং তিনি, আমি যেটা সবসময় বলি, একটা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত করবেন, একটা সুশাসন দিবেন, একটা উন্নত রাষ্ট্রে পরিণত করবেন, মানুষকে ভালোবাসা দিবেন, ভালোবাসা শিক্ষা করে দিবেন। তার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই, আমাদের জীবনে যেমন চাওয়া পাওয়া, তার জীবনে কিছু চাওয়া পাওয়ার, শুধু দেশকে সে দিতে আসছে
এবং সে দেওয়ার জন্য আসতেছে। এবং আমি বিশ্বাস করি যে আগামী 2026 সালে ডক্টর ইউনূস সাহেবের সরকার তো 26 সালে নির্বাচন ঘোষণা করেছেন ফেব্রুয়ারিতে। সেই ফেব্রুয়ারিতে আমরা ইনশাল্লাহ নির্বাচনে অংশগ্রহণ করব। এদেশের মানুষ বিগত 4 বার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে দেশ সেবার যে সুযোগ করে দিয়েছিলেন, একইভাবে এই ফেব্রুয়ারি নির্বাচনে, আগামী নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে পঞ্চমবারের মতো দেশ সেরার সুযোগ দেবেন। এবং সেই যে সরকার, নতুন সরকার আসবে, সেই সরকারের নেতৃত্ব দিবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। এবং তিনি শুধু নেতৃত্ব দিবেন না, এদেশের মানুষের মুখে হাসি ফোটাবেন, একটা সুশাসন দিবেন, একটা উন্নত বাংলাদেশে পরিবর্তিত করবেন। এবং আমার ব্যক্তিগত প্রত্যাশা, সে যেহেতু দীর্ঘদিন বিলেতে আছেন, সে বিলেতের মতো একটা ওয়েলফেয়ার স্টেট এদেশের মানুষকে উপহার দিবেন। ধন্যবাদ সবাইকে।